হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা আলোর প্রতিসরণের যে লাস্ট যতটা করেছিলাম তারপর থেকে করব। দেখতে থাকো, চলো শুরু করা যাক। আলোর প্রতিসরণ লাস্ট যেগুলো পার্ট করেছি সেগুলো দেখে নিয়ে এই পার্টে এসো, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেগুলো দেখে নিও। ওকে, তো শুরু করছি। হ্যাঁ, তো আজকের পার্টে আমরা যেগুলো শিখবো সেটা প্রথমটাই হলো প্রতিসরণের ফলে প্রতিবিম্ব কেমন করে গঠন হয়। ওকে, প্রতিসরণের ফলে প্রতিবিম্ব, টপিকের নাম কি? প্রতিসরণের ফলে প্রতিবিম্ব। প্রতিসরণের ফলে প্রতিবিম্ব। এবার প্রতিসরণের ফলে প্রতিবিম্ব তৈরি করার আগে একটা জিনিস একটু বলে দিই, সেটা হলো এক্ষেত্রে দুটা কেস আমরা দেখব। নাম্বার ওয়ান কেস, যদি মনে করো যে বস্তুটাকে আমরা দেখছি সেটা যদি লঘু মাধ্যমে থাকে বা ঘন মাধ্যমে থাকে, তাহলে যে দেখছে সে লঘু মাধ্যমে বা ঘন মাধ্যমে থাকবে। আই মিন, যদি বস্তুটা ঘন মাধ্যমে থাকে তাহলে যে দেখছে সে লঘু মাধ্যমে থাকবে, যদি বস্তুটা লঘু মাধ্যমে থাকে যে দেখছে সে ঘন মাধ্যমে থাকবে। দুটো কেস হতে পারে। ফর এক্সাম্পল, মাছকে আমরা দেখছি, দেখুন মাছ ঘন মাধ্যমে রয়েছে, সেখান থেকে লাইটটা আসছে, ঘন মাধ্যম পেরিয়ে যখন বিভেদ তল থেকে পেরিয়ে লঘু মাধ্যমে আসছে, সেই লঘু মাধ্যমে লাইটটা আমাদের চোখে পড়ছে, তারপর আমরা মাছটাকে দেখতে পাচ্ছি, তার প্রতিবিম্বটা দেখতে পাচ্ছি। মাছ তো দেখতে পাই না, তার প্রতিবিম্বটা দেখতে পাই। কেমন করে বুঝাচ্ছে এখনই। আর যদি মাছ আমাদের দেখে তাহলে কি দেখবে? আমাদের থেকে লাইটটা যেটা যাবে জলের বিভেদ তলে পড়বে, তারপরে ভিতরে বেঁকে গিয়ে প্রবেশ করবে, মাছের চোখে পৌঁছাবে, মাছ আমাদের প্রতিবিম্ব দেখবে। তো দুটো কেস হতে পারে, একটা কি বস্তু ঘন মাধ্যমে রয়েছে আর আমরা রয়েছি লঘু মাধ্যমে। ওকে, তাহলে এক নম্বর কেস কি? বস্তু ঘন মাধ্যমে। ওকে, দেখো মনে প্রথম ছবিটা আঁকি। বস্তু ঘন মাধ্যমে মানে কি? মনে করো এই হলো বিভেদ তল, এটা হলো লঘু মাধ্যম, এটা হলো ঘন মাধ্যম। ওকে ওকে, লেট আস কনসিডার এটা বস্তু। ওকে, বা মাছ বা কয়েন কিছু একটা। তাহলে এখান থেকে কি হয়? লাইট চারিদিকে ছড়াচ্ছে, আমরা প্রতিবিম্ব বের করার জন্য মিনিমাম দুটো লাইট নেব। তো লেট আস কনসিডার একটা লাইট একদম স্ট্রেট নিলাম, স্ট্রেট গেল, তাহলে এখানে অবিলম্ব কি হবে? এটা হবে, অর্থাৎ এটা স্ট্রেট স্পিড কমে যাবে, অর্থাৎ স্ট্রেট বেরিয়ে যাবে লাইটটা। আর আরেকটা যদি সাম অ্যাঙ্গেল করে নিই, খুব বেশি অ্যাঙ্গেল না, খুব অল্প অ্যাঙ্গেল করে যদি এখানে আপাতত হয়, তাহলে এখানে আমি অবিলম্বটা এখানে পাবো, এটা অবিলম্ব। তাহলে এটা যদি আপাতন কোণ হয়, তাহলে আমরা জানি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন লাইটটা যাচ্ছে সেটা কি হবে? অবিলম্ব থেকে দূরে সরে যাবে, অর্থাৎ প্রতিসরণ কোণটা বেড়ে যাবে, দ্যাট ইজ প্রতিসরণ কোণ। ওকে, এবার দেখো এটা একটা লাইট, এটা একটা লাইট। এবার আমরা জানি কি প্রতিবিম্ব কি করে হয়? কোনো বস্তু থেকে যে লাইটগুলো প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হয় তারা যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে আসছে বলে মনে হয় তাকে বলা হয় প্রতিবিম্ব। এবার এখানে কি হচ্ছে? দুটো লাইট দেখো কোনোদিনই একটা বিন্দু থেকে মিলিত হবে না, কিন্তু এই দুটো যদি পিছন দিকে বাড়ানো যায় তাহলে দেখবো এটা যদি পিছন দিকে বাড়ায় এই লাইনটাই আসবে, আর এটা যদি পিছন দিকে বাড়ায় তাহলে এই লাইনটা আসবে। অর্থাৎ এইখানে দেখছি এই লাইট দুটো, যেটা প্রতিষ্ঠিত লাইট মানে বিভেদ তল থেকে বার করে নেক্সট মাধ্যমে চলে গেছে, সেই লাইট দুটোকে যদি বাড়িয়ে দিই তাহলে আমি যে পয়েন্টটা পাচ্ছি সেখানে তৈরি হবে এই বস্তুটার প্রতিবিম্ব। তাহলে এখান থেকে আমি কি দেখতে পেলাম? যে বস্তুটা যদি ঘন মাধ্যমে থাকে আর আমরা যদি লঘু মাধ্যমে থাকি, আমাদের চোখ যদি লঘু মাধ্যমে থাকে, তাহলে আমরা বস্তুটাকে তার মানে যে প্রতিবিম্বটা দেখবো সেই প্রতিবিম্বটা বস্তু থেকে উঁচুতে তৈরি হবে। দেখো একটা হাইটে তৈরি হয়েছে, অর্থাৎ বস্তুটা যেখানে আছে সেটা যদি মনে করো জলের তলা হয়, তাহলে বিভেদ তল থেকে এটা যদি বস্তুটার প্রকৃত গভীরতা হয়, হাইট হয়, একদম প্রকৃত ডেপথ হয়, বা ডি দিয়ে লেখা যেতে পারে, ডেপথ হয়, তাহলে এইটা হলো আপাত গভীরতা বা আপাত ডেপথ, আর এইটা হলো যতটা ও শিফট করে গেছে। এই তিনটা ডেরিভেশনে আমাদের করতে হবে। ওকে, করছি। তার আগে আমরা প্রতিবিম্বটা বুঝতে পারলে তো? ওকে, এবার ডেরিভেশনটা দেখো, ডেরিভেশনটা খুব সহজ, একটু মন দিয়ে বুঝবে, কোনো ব্যাপার না, ঠিক আছে? তো আমি ডেরিভেশনটা করছি যে বস্তুর প্রতিবিম্বটা দেখার তৈরি বোঝা গেল, কিন্তু ম্যাথামেটিক্যালি ভ্যালু দিয়ে আমি ভ্যালুয়েট করে ডেরিভেশন করে দেখিয়ে দেবো যে প্রতিবিম্বটা তার যেখানে রয়েছে সেখান থেকে কতটা উপরে গঠিত হবে। ওকে, কি করে দেখাবো? মনে করি এই লঘু মাধ্যমটা এয়ার ধরলাম আর ঘন মাধ্যমটা তোমার ওয়াটার বা কিছু একটা ধরলাম। তো লঘু মাধ্যম এয়ার সাপেক্ষে এই মাধ্যমের যে প্রতিসরাঙ্ক সেটাকে মিউ ধরলাম। ওকে, আমি এটাকে 1 μ2 হিসেবেও ধরতে পারি, কোনো ব্যাপার না। তাহলে দুটোরই প্রতিসরাঙ্ক রয়েছে। এবার যেহেতু লাইটটা এই মাধ্যমে প্রতিসরণ করছে, সেখানে এই ক্ষেত্রে এটা 2 μ1 হবে। ওকে, এটা 2 μ1 হবে, কারণ এখানে লাইটটা গিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে, এটা কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে? এবার এখানে 2 μ1 মানে হলো
μ1 বাই μ2। ওকে, দ্যাটস মিন এখানে কিন্তু আমি যদি মানে এটাকে জল আর এটাকে এয়ার ধরি তাহলে কিন্তু μ2টা ইম্পর্টেন্ট, অর্থাৎ এখানে আমরা 2μ1 টা হবে 1 বাই মিউ ইফ μ1 ইজ ইকুয়াল টু 1 এয়ার আর μ2 যদি মিউ ধরি। ওকে, আর এখানে যদি স্নেলস অ্যাপ্লাই করি যদি এখানে, তাহলে সাইন আই বাই সাইন আর হবে, এটা আই এটা আর। এবার দেখো আর এখানে গিয়ে দেখছি, অর্থাৎ এর প্রতিসরণ কোণ যেখানে ব্যাকে তার প্রতিসরণ কোণ, খেয়াল রাখতে হবে কিন্তু ইজ ইকুয়াল টু হবে 2μ1 দ্যাট ইজ μ1 বাই μ2, আর যদি আমরা 1 আর মিউ ধরে করি তাহলে 1 বাই মিউ। ওকে, এটা মনে রাখবে। এত বোঝা গেল? এবার দেখো, এবার আমরা যেটা করছি সেটা হলো এইটা অবিলম্ব আর এখানে লাইটটা যে স্ট্রেট গেছে, অর্থাৎ এই স্ট্রেট লাইটটাও কিন্তু অবিলম্ব, অর্থাৎ এই দুটো কিন্তু পরস্পর সমান্তরাল, এই অবিলম্ব এই অবিলম্ব। সেক্ষেত্রে এই লাইনটা যদি নাম দিই, এটা এ দিলাম, এটা ও দিলাম, এটা বি দিলাম, এটা এন দিলাম, এটা এন ড্যাশ দিলাম, তাহলে এ ও আর এখানে দিলাম সি হচ্ছে সি দিলাম। এটা তাহলে দেখা যাচ্ছে, দেখো এ ও এন এ সি সরি আর এন ড্যাশ এন, এটা দুটো সমান্তরাল আর এ ওটা ছেদক হিসাবে কাজ করছে, অর্থাৎ এখানে কিন্তু এই আইটা আর এই আইটা এজ এ একান্তর কোণ সমান হবে, মানে এটাও আই হবে। বুঝা গেল? যেহেতু আমরা দেখছি যে আপাতন কোণ হিসাবে কোণ এ ও এন ড্যাশ, তাই তো, এটা যেহেতু আই, আর একান্তর কোণ হিসাবে কিন্তু এখানে নাম যাবে ডি, নাম দিলাম কোণ ডি এ ও, এটাও কিন্তু আই হবে। বোঝা গেল? ভালো মতো ছবিটা লক্ষ্য করো, বুঝতে পারবে। ওকে, নেক্সট এটা বোঝা গেল। নেক্সট দেখো তুমি এইটা সরি হ্যাঁ, এই যে এন এন ড্যাশ আর এসি আবার দুটোকে সমান্তরাল লাইন ধরলাম। এক্ষেত্রে দেখো যেহেতু ও বি এইটাকে পিছিয়ে আমি এই প্রতিবিম্বটা পেয়েছি, অর্থাৎ প্রতিবিম্বর এখানে যদি একটা নাম দিই, ই নাম দিলাম সাপোজ, তাহলে দেখো ই বি এটাও কিন্তু ছেদক হিসাবে কাজ করবে, আর ই বি যদি ছেদক হিসাবে কাজ করে তাহলে এই দুটো কোণকে কিন্তু আমরা অনুরূপ কোণ হিসেবে বলতে পারবো। দেখো একই কোণ, এটাকে বলতে হয় অনুরূপ কোণ। তাহলে এক্ষেত্রে আমি বলতে পারবো যে আমরা জানি এন ও বি অ্যাজ এ প্রতিসরণ কোণ, বাট এটাকে বলতে পারি কোণ ডিইও, ডিইও এটাও কিন্তু আর, যেহেতু এইটার সাথে এটা অনুরূপ কোণ, এটা কি, এটা হলো অনুরূপ কোণ। ওকে, আর এই দুটো কি, এই দুটো হলো একান্তর কোণ। বোঝা গেল? তাহলে এটা অনুরূপ কোণ হলো, এটা একান্তর কোণ হলো। ওকে, এবার মন দিয়ে দেখো, তুমি যদি এবার এই সাইন আইটা বের করো, এই কোণটা না নিয়ে এই কোণটা ডিএও নিয়ে, তাহলে ডিএও হিসাবে সাইন আই কত হবে? ডিএও, ডিএও এই কোণের হিসাবে যদি সাইন আই বের করো তাহলে এই কোণের হিসাবে এটা ভূমি, এটা লম্ব। তাহলে এক্ষেত্রে তুমি সাইন আই ইকুয়াল টু বলতে পারো ওডি বাই সরি লম্ব বাই অতিভুজ ও এ। দেখো বলতে পারো ওডি বাই ও এ। ওকে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ এই কোণটা হিসাবে সাইন আর তুমি বলতে পারো এইটা না, এই কোণটা হিসাবে, মানে আমি সাইন আই আর সাইন আর কে এখানে শিফট করে নিয়েছি এই ত্রিভুজে, ঠিক আছে? তাহলে এখানে বলতে পারো দেখো এটা পেয়েছি আমি ট্রায়াঙ্গেল, কোন ট্রায়াঙ্গেল থেকে পেয়েছি? এটা ট্রায়াঙ্গেল থেকে নিয়েছি হলো ডি এ ও, এই ট্রায়াঙ্গেল থেকে নিয়েছি। আর এই সাইন আরটা আমি এখন নিতে চাইছি, সাইন আর এটা আর যেহেতু এটার সাথে সমান, ডিইও এই ট্রায়াঙ্গেল থেকে, ডিইও এই ট্রায়াঙ্গেল থেকে যদি নিই তাহলে সাইন আর ইকুয়াল টু হবে, দেখো সেই এটা অ্যাঙ্গেল দেওয়া আছে মানে এটা ভূমি, লম্ব বাই অতিভুজ মানে ওডি বাই ও ই, ওডি বাই ও ই। দেখো বুঝা গেল? এটা সাইন আই হলো ওডি বাই ও এ, এটা সাইন আর হলো ওডি বাই ও ই। তাহলে এখানে যদি আমি সাইন আই বাই সাইন আরটা বের করি তাহলে কি হবে? সাইন আই বাই সাইন আর যদি বের করি তাহলে হবে সাইন আই কত? ওডি বাই ও এ, এটা সাইন আই ইনটু বাই উল্টে যাবে তাহলে ও ই বাই ও ডি, তাহলে ওডি ওডি কেটে গেল, তাহলে বাঁচলো কি ও ই বাই ও এ। দেখো বুঝা গেল কি হলো? ও ই বাই ও এ। এইবার একটা জিনিস আমরা একটু কনসিডারেশন করব, সেই কনসিডারেশন করছি। আচ্ছা, আবার সাইন আই বাই সাইন আর মানে 1 বাই মিউ, সেটা যদি এখানে পুট করে দিই তাহলে আমি বলতে পারি ও ই বাই ও এ এটা মানে 1 বাই মিউ, তাই তো? এটা আমরা একটু আগে করেছি। এবার যে জিনিসটা করবো আমরা, খুব ইম্পর্টেন্ট জায়গা, মন দিয়ে দেখবে, সেটা হলো একটা ছোট্ট কনসিডারেশন করব। সেই কনসিডারেশনটা হলো
আমরা এখান থেকে যে বস্তুটা নিচ্ছি সেখান থেকে যে লাইট গুলো বেরাচ্ছে একটা স্ট্রেট নিচে আর একটা অ্যাঙ্গেল করে নিচ্ছি। এই যে অ্যাঙ্গেলটুকু যে অ্যাঙ্গেল করে লাইটটা বেরাচ্ছে সেই অ্যাঙ্গেলটা কিন্তু খুবই স্মল, মানে এই লাইটটা এখান থেকে যেখানে যাচ্ছে এখান থেকে কিন্তু এই ও পয়েন্টটা কিন্তু খুবই পার্শ্ববর্তী পয়েন্ট, অত দূরে নয়, মানে প্রত্যেকটা পয়েন্ট থেকে তো লাইট বেরাচ্ছে। তো আমরা যে ওয়েব পয়েন্টটা নিচ্ছি সেটা খুব ক্লোজ টু ডি, মানে স্ট্রেট পয়েন্টটা থেকে। মানে আমরা এখানে ছোট্ট একটা কনসিডারেশন করবো, সেটা হলো ডি আর ও এই দুটো কিন্তু ভেরি ক্লোজ পয়েন্ট, এবং ডি আর ও ভেরি ক্লোজ পয়েন্ট হওয়ায় আমরা ওকে ডি দিয়ে রিপ্লেস করে দেবো। জাস্ট মিনস এখানে আমি বলতে পারবো ডিই বাই ডিএ ইজ ইকুয়াল টু 1 বাই মিউ। তাই বুঝতে পারলে? এবার লক্ষ্য রাখো, ডিএ অলরেডি আমরা জানি। হোয়াট ইজ ডিএ? ডিএটাই হলো দেখো প্রকৃত গভীরতা, মানে মানে একদম বিভেদ তল থেকে যেখানে বস্তুটা রয়েছে, অর্থাৎ ডিএটাকে আমরা বসিয়ে দিতে পারি। অর্থাৎ এখান থেকে বলতে পারি দেখো ডিই বাই ডি ইকুয়াল টু 1 বাই মিউ। তাহলে এখান থেকে ডিই বলতে পারি ডি বাই মিউ। দেখে নাও ভালো মতো, ডি ইকুয়াল টু হলো ডি বাই মিউ। এই ডিটাই হলো দেখো আপাত গভীরতা। তাহলে এখান থেকে আমরা জেনে গেলাম যেটা মেন তত্ত্ব, সেটা হলো যে একটা বস্তু যদি ঘন মাধ্যমে থাকে সেখান থেকে লাইটটা যখন বেরিয়ে লঘু মাধ্যমের দিকে ট্রাভেল করে, তখন লঘু মাধ্যমে থাকা দর্শক সেই বস্তুটার প্রতিবিম্বকে যেখানে দেখে সেটা অ্যাকচুয়ালি ডি দূরত্ব, মানে প্রকৃত গভীরতা নয়, আপাত গভীরতা। তার ভ্যালুটা হলো প্রকৃত গভীরতা মিউ ডিভাইড, মানে ওর প্রতিসরণের উপর ডিপেন্ড করছে। ওকে, তাহলে এখান থেকে আরেকটা জিনিস খুব সিম্পলি বের করা যায় যে এটা কতটা সরল, তার অরিজিনাল পজিশন থেকে যেখানে এখন রয়েছে সেখানে কতটা সরল। তাহলে এটা ইজিলি বলা যায় x ইজ ইকুয়াল টু x যদি ধরি সরল, সেটা কি dA প্রকৃত গভীরতা মাইনাস d আপাত গভীরতা। প্রকৃত গভীরতা থেকে যদি আপাত গভীরতাটা বাদ দিয়ে দিই তাহলেই বলে দেবো যে কতটা উপরে উঠেছে। এবার প্রকৃত গভীরতা কত? d, আর আপাত গভীরতা d বাই মিউ। সো d বাই মিউ, এটা যদি লসাগু নিই d কমন নিলে 1 মাইনাস 1 বাই মিউ। ওকে, তাহলে এটা হয়ে গেল কতটা শিফট করেছে। দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, তো পরীক্ষায় যেটা দেয় সেটা হলো যে এই ডেরিভেশনটা খুব ইম্পর্টেন্ট ডেরিভেশন, একটু এদিক ওদিক আছে, ভালো মতো দেখো, পজ করে ভালো মতো টুকে নাও। একটু কঠিন না, বুঝতে পারবে, পরেরটা দেখো আরো সহজ হয়ে যাবে। ঠিক আছে, চলো একবার পজ করে নাও, পজ করে টুকে নাও জিনিসটা। ওকে, চলো মেটাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। খুব সহজ কিন্তু, হ্যাঁ, একটু মানে ক্যালকুলেশনটা দেখো, বুঝতে পারবে, কিচ্ছু নেই। নেক্সট হলো আমরা কি ধরবো, নেক্সট ধরলাম আমরা বস্তুটা এবার লঘু মাধ্যমে আছে, প্রতিবিম্বটা আছে এবার ঘন মাধ্যমে। দেখা যাক কি হয়। এবার এটা ধরলাম ঘন, এটা ধরলাম লঘু। ওকে, তার মানে এখানে বস্তুটা রয়েছে আর এখানে চোখ রয়েছে, অর্থাৎ এখান থেকে একটা স্ট্রেট যাবে আর একটা অ্যাঙ্গেল করে গেল। ওকে, এবার দেখো, এবার এখানে স্ট্রেটই বেরিয়ে যাবে, কোনো সমস্যা নাই, কারণ অবিলম্বের সাথে কোনো কোণ করে নাই, স্পিড একসাথে কমবে। আর এক্ষেত্রে যদি অবিলম্ব আঁকি তাহলে আমরা কি জানি, যেহেতু লঘুতে ঘনতে যাচ্ছে তাহলে অবিলম্বের কাছে সরে আসবে। কি হবে? অবিলম্বের কাছে সরে আসবে। ওকে, তাহলে দেখো তাহলে এক্ষেত্রে কি হবে, বস্তুটা যদি এটাকে পিছন দিকে বাড়ানো যায়, তাহলে এটাকেও পিছন দিকে বাড়াতে হবে এটাকে, মোটামুটি এই সব জায়গাতে বস্তুটার প্রতিবিম্ব পাওয়া যাবে। মানে এখানে যে মাছের চোখ আছে, সে মাছ কি দেখছে, বস্তুটাকে অনেক উঁচুতে দেখবে। ঠিক আছে, তাহলে আবার ক্যালকুলেশন স্টার্ট করা যাক। তো ক্যালকুলেশনে আবার দেখো, আগে প্রতিবিম্বটা বুঝতে পারলে যে উপরে তৈরি হবে, এবার ক্যালকুলেশন করবো। ক্যালকুলেশনে প্রথম ক্যালকুলেশন হলো এটা অবিলম্ব, অর্থাৎ এই কোণটা হলো আপাতন কোণ আর এই কোণটা হলো প্রতিসরণ কোণ। একটু ক্লিয়ার? এবার এটা যদি আপাতন কোণ হয়, প্রতিসরণ কোণ হয়, তাহলে সাইন আই বাই সাইন আর। এটা দেখো, এটা করলে কি হবে, এটা 1 নম্বর মাধ্যম, এটা 2 নম্বর মাধ্যম, ঘরটাকে ধরলাম, তাহলে 1 মিউ 2। 1 মিউ 2 মানে কি, মিউ 2 বাই মিউ 1। এবার মিউ 1টা কত, মিউ 1টা এয়ার লঘু 1 ধরলাম, আর মিউ 2টা কত, যেহেতু ঘন যে কোনো মাধ্যম মিউ ধরলাম। ওকে, তাহলে এখানে মিউ 2টা হলো মিউ আর মিউ 1টা 1, দ্যাট ইজ সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ, এত থাকলো। ওকে, এবার সাইন আই সাইন আর আমরা নাম দিয়ে করবো, নাম দেওয়া শুরু করি।
এটার নাম দিলাম এ, এটার নাম ও, এটার নাম বি, এটার নাম সি, এটার নাম ডি, এটার নাম ই, একই নাম দেওয়ার চেষ্টা করছি, আলাদা হতেও পারে। এটা এন, এটা এন ড্যাশ, সব নাম আসলে দেওয়া হয়ে গেল। ওকে, এবার শুরু করি। তো প্রথমে শুরু করছি, দেখো এটা যদি আই হয়, এটা আর এটা সমান্তরাল, এক্ষেত্রে দেখো এটা ছেদক পুরো এ ও, তাহলে এইটা হবে আই, বুঝা গেল। আর এটা যদি আর হয়, এইটাকে পেছন থেকে বানানো হয়েছে, দেখো আর এটা অবিলম্ব, মানে এটাকে যদি দেখতে একটু পাতলা মনে হচ্ছে ওটা, কিন্তু এটা অফিসিয়ালি আর। যদি আমরা স্ট্রেট করে আঁকি, দেখো এটা একদম স্ট্রেট লাইন অবিলম্ব, এটা স্ট্রেট লাইন, আর এইটাকেই তো বাড়িয়েছি, তাহলে এটা ছেদক, এটা ছেদক হলে এটা এটা কিন্তু অনুরূপ করবে। ওকে, তাহলে এটা হলো আর, তাহলে এটা আর হয়ে গেল, এটা আই হয়ে গেল, এত পেয়ে গেলাম। আবার শুরু করি, তাহলে এই আই আরকে আমি এখানে রিপ্লেস করবো। ওকে, তাহলে এখানে যদি সাইন আই বের করি, তাহলে সাইন আই ইকুয়াল টু কত হবে, সাইন আই, এই আই এর সাপেক্ষে লম্ব, লম্ব অতিভুজ, লম্ব কত ওডি, অতিভুজ কত ও এ। ওকে, সাইন আর, সাইন মানে এর সাপেক্ষে, তাহলে আবার লম্ব কত ওডি, অতিভুজ কোনটা ও ই। ওকে, তাহলে সাইন আই বাই সাইন আর, এটা করছি। তাহলে দেখো সাইন আই বাই সাইন আর কত হবে, ওডি বাই ও এ ইনটু ও ই বাই ওডি, ওডি ওডি কেটে গেল, দ্যাট ইজ ও ই বাই ও ই। এটা সাইন আই বাই সাইন আর হয়ে গেল। আবার ছোট্ট একটা কনসিডারেশন করব, সেটা কি ও আর ডি ভেরি ক্লোজ, ও আর ডি ভেরি ক্লোজ, তাহলে সাইন আই বাই সাইন আর কি হলো, ডিই বাই ডি এ। ওকে, আবার আমি জানি সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ, তাহলে এখান থেকে বলতে পারি देयरफॉर ডিই বাই ডি এ ইজ ইকুয়াল টু মিউ। এবার বসাই ডি এ, এটা হলো প্রকৃত গভীরতা ডি, তাহলে এখানে বসিয়ে দিলাম ডি এর জায়গায় ডিই বাই ডি ইজ ইকুয়াল টু মিউ, অর্থাৎ এখান থেকে পেলাম ডিই ইকুয়াল টু মিউ ডি, ডি ইকুয়াল টু কি মিউ ডি, অর্থাৎ সেটা মানে যদি প্রকৃত গভীরতাটা হয়, তাহলে যেখানে আমরা দেখতে পাবো সেই আপাত গভীরতাটা হবে মিউ ডি, সেটা ডি এর থেকে বেশি, কারণ মিউটা গ্রেটার দেন 1। অর্থাৎ এক্ষেত্রে যদি আমি বলি কতটা সরেছে, তাহলে অবভিয়াসলি সরণটা হবে কি ডি এক্স ইকুয়াল টু ডিটা বেশি মাইনাস ডি এ। এবার ডি কত, ডি হল মিউ ডি মাইনাস ডি, দ্যাট ইজ ডি কমন নেট মিউ মাইনাস 1। দেখো এটা হয়ে গেল, এটা শর্টকাটে ক্যালকুলেশন করলাম। আগেটা যদি বুঝতে পারো তাহলে এটা বুঝতে পারবে খুব ইজি। দেখো খুব কঠিন না কিন্তু, সহজ একদম। টুক করে দেখে নাও, টুক করে পজ করো, পজ করে টুক করে টুকে নাও, ডিমিটা পড়ো। হ্যাঁ, তো আমরা দুটো প্রতিবিম্ব করা শিখে গেলাম। একটা খুব ইম্পর্টেন্ট টপিক, খুব পরীক্ষায় দেয়, সেটা হলো মোটা দর্পণ, পুরু দর্পণ। দর্পণ যদি পুরু হয়, দর্পণ যদি পুরু হয়, তাহলে সেক্ষেত্রে প্রতিফলনের সঙ্গে কিন্তু প্রতিসরণ হয়। মানে বলতে চাইছি, মনে করো এটা দর্পণ, কিন্তু কাঁচটা যদি এতটা পুরু হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু লাইটটা প্রবেশ করার সময় এখানে অবিলম্ব আঁকলে সেটা কিন্তু অবিলম্বের কাছে সরে আসে, দিয়ে তারপর এখান থেকে প্রতিফলন হয়। অর্থাৎ প্রতিফলনের আগে কিন্তু এখানে প্রতিসরণ হয়। ওকে, তার মানে এখানে প্রতিসরণের জন্য কিন্তু আগে প্রতিবিম্ব তৈরি হয়। এবার প্রতিসরণের জন্য আমরা জানি যে এই তলাটা যে বস্তুটা, মানে এই তলাটা যে দেখা যাচ্ছে, এই তলাটা এখান থেকে যখন এর আমি বাইরে থেকে যখন দেখবো, তখন কিন্তু এর আমি এই অরিজিনাল ডেপথ না, কিন্তু আমি কিন্তু এর ডুপ্লিকেট মানে আপাত গভীরতা দেখতে পাবো। মানে আমি কিন্তু এই সব জায়গায় দেখতে পাবো, কারণ একটু আগে দেখলাম যে কোনো জলের গভীরে, জলের কাছের পুরো আয়না, মানে এই কাঁচের পরে লেয়ারটা আছে, আর আমি বাড়িতে আছি, অর্থাৎ বস্তু আছে পিছনের লেয়ারটা যদি বস্তু হিসেবে ধরি, তাহলে বস্তুটা ঘন মাধ্যমে আছে, আর আমার চোখ আছে লঘু মাধ্যমে। সেই রেসপেক্টে আমি কি দেখবো, যে এই মানে এই পিছনের লেয়ারটা উপরে উঠে গেছে। কারণ আমরা প্রথম টপিকটা শিখলাম, দেখে নাও একটু নইলে পিছনে করে, যে যখন বস্তুটা ঘন মাধ্যমে থাকে আর চোখ লঘু মাধ্যমে থাকে, তখন কি দেখি আমরা, আপাত গভীরতাটা যতটা গভীর আছে তার থেকে ওপরে থাকে প্রতিবিম্বটা, অর্থাৎ একটু উপরে উঠে যাবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা ফর্মুলা আমরা দেখলাম যে আপাত গভীরতা ডি, যেটা লিখেছিলাম দেখো একটু আগে, বাই প্রকৃত গভীরতা,
ওটা নাম দিয়ে লিখিনি, এখানে ডি ছিল, এটা ডি ও বোধহয় ছিল, ডি ডি ও না সরি ডি এ ছিল, এটা ছিল ডিই, আর এটা দেখে নাও এটা ছিল ডি এ। ওকে, এটা আপাত গভীরতা প্রকৃত গভীরতা, এটা ইকুয়াল ছিল 1/μ। ওকে, তো এক্ষেত্রে কিন্তু আমরা কাঁচের আপাত গভীরতাটা এই ফর্মুলা থেকে ইজিলি বের করতে পারবো। সেটা কি, কাঁচের প্রতিসরাঙ্ক আমরা জানি মিউ ইকুয়াল টু 3/2। তাহলে এখানে যেটা বসিয়ে দিই তাহলে কি হবে, এটা 1/3/2, দ্যাট ইজ 2/3। তাহলে এখান থেকে আপাত গভীরতা কত হবে, আপাত গভীরতা হবে, প্রকৃত গভীরতা আমরা জানা থাকি ডি ধরলাম, গভীরতা হবে 2/3 ইন্টু ডি বা প্রকৃত গভীরতা। এখান থেকে কিন্তু আমরা ইজিলি আপাত গভীরতাটা বের করতে পারবো, এটা খুব পরীক্ষা দেয়। আচ্ছা, এছাড়াও কিছু আরো এক্সাম্পল আছে। জলের সুইমিং পুলের যে তলাটা হয়, সে তলাটা এমনি আয়তক্ষেত্রের মতো হয়, কোনা কর্নার হয়, কিন্তু দেখতে দূর থেকে মানে বাইরে থেকে দেখলে গোল মনে হবে, কারণ প্রত্যেকটা পয়েন্টে কি হয়, প্রত্যেকটা পয়েন্ট একটু উপরে উঠে যায় এবং প্রত্যেকটা পয়েন্ট যখন উপরে ওঠে বাইরে থেকে ওভারঅল প্রতিবিম্বটা দেখতে রাউন্ড লাগে। ঠিক আছে, এগুলো কিছু এক্সাম্পল আছে, দেখে নেবেন। আমরা নেক্সট টপিকের দিকে যাচ্ছি, এটা একটু কেন অফার করে। নেক্সট টপিকে আমরা যেটা পড়াবো সেটা হলো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, হেভি হেভি ইম্পর্টেন্ট, মন দিয়ে শিখবে, খুব দারুণ জায়গা। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন মিটি দিলাম এটা, চলো। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন খুব দারুণ। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ছোটবেলা হয়তো শিখেছো, আর একবার শিখে নাও। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলতে বোঝাচ্ছে, মনে করো কোনো লাইট যদি কোনো লঘু মাধ্যমে যদি কোনো চোখ থাকে এবং ঘন মাধ্যমে যদি কোনো বস্তু থাকে, তাহলে বস্তু থেকে যখন লাইটটা অবিলম্ব কিসের দিকে যায়, বিভেদ তলে যায়, বিভেদ তলে যে অবিলম্ব আঁকার পর সেই লাইটটাকে অবিলম্ব থেকে দূরে সরে যায়। অর্থাৎ এক্ষেত্রে এটা আই, এটা আর। তাহলে আই ক্রমাগত বাড়ার সাথে সাথে, যদি আমি বস্তুটাকে অন্য জায়গায় রাখি, এখানে রাখি, তাহলে আই ক্রমাগত বাড়ার সাথে সাথে কি হয়, আর ক্রমাগত বাড়তে থাকে। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে, এবার দেখো আই এর থেকে আর অলওয়েজ বড়, আর ইজ অলওয়েজ গ্রেটার দেন আই, যখন লঘু মাধ্যম ঘন মাধ্যম থেকে বস্তুটা লঘু মাধ্যমের দিকে যায়। অর্থাৎ এক্ষেত্রে আই যদি বাড়ে তাহলে কি হচ্ছে, আরটাও দেখো বেড়ে যাচ্ছে। এরকম করতে করতে আইটা যদি আরো বাড়ে, মনে করো দেখা গেল আইটা এই অ্যাঙ্গেলে পড়ছে, তাহলে দেখা গেল আরটা বাড়তে বাড়তে কি দেখা গেল, যে সেটা একদম বিভেদ তল ঘেঁষে চলে গেল। আইটা আরটা বিভেদ তল ঘেঁষে চলে গেল, কারণ এই আইটা বিভেদ তল ঘেঁষার আগে কিন্তু এটা বিভেদ তল ঘেঁষে যাবে, কারণ অবশ্যই আরটা গ্রেটার দেন আই হয় যখন ঘন মাধ্যম থেকে লাইটটা লঘু মাধ্যমের দিকে যায়, অবিলম্ব থেকে দূরে সরে যায়। মানে কি, আরটা প্রতিসরণ কোণটা আয়ের থেকে বড়, তা আই যদি ক্রমাগত বাড়তে থাকে তাহলে আরো বাড়বে, বাড়তে বাড়তে একটা সময় দেখায় যে কি হয়, সেটা একদম বিভেদ তল ঘেঁষে চলে যায়। এবার দেখো আপাতন কোণের মানটা দেখো আই হলো যেটা লেস দেন 90, লেস দেন 90-তে কিন্তু অনেকটা বড়, কিন্তু লেস দেন 90, কিন্তু সেক্ষেত্রে একটা সময় পাওয়া যাবে যে প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হয়ে যাবে। দেখো অবিলম্বের সাথে মাপতে হয় তো, তাই না? এবং ফার্দার যদি এর থেকেও বেশি আই করা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু লাইটটা দেখতে দেখতে এতটা বেঁকে যাবে যে সেটা আবার প্রথম মাধ্যমে ব্যাক করে যাবে, অবিলম্ব থেকে সত্যিতে এতটা সরে যাবে যে আবার ভেতরে ঢুকে গেল বিভেদ তলে, অর্থাৎ প্রথম মাধ্যমে ব্যাক করে গেল। আর লাইট যখন প্রথম মাধ্যমে ব্যাক করে যায় সেটাকে বলা হয় কিন্তু প্রতিফলন। তার মানে আমরা এখানে ফেনোমেনাটা নিচ্ছি প্রতিসরণের, কিন্তু আলটিমেট একটা সময় পর দেখা যাচ্ছে প্রতিফলন হয়ে যাচ্ছে। এই ঘটনা কিন্তু লঘু মাধ্যম থেকে লাইট যখন ঘন মাধ্যমে আসে তারা কখনোই কিন্তু হবে না, কোনো অবিলম্বের কাছে সরে আসবে, যতই কাছে সরে আসুক সেটা দ্বিতীয় মাধ্যমে মানে প্রথম মাধ্যমে ব্যাক করার কোনো চান্স নাই। কিন্তু ঘন মাধ্যম থেকে লাইট যখন লঘু মাধ্যমে যায় সেটা অবিলম্ব থেকে সরতে থাকে। তো আপাতন কোণ বাড়তে বাড়তে একটা সময় দেখা যায় যে সেটা একদম বিভেদ তলের সাথে একদম ঘেঁষে চলে যাচ্ছে, দ্যাটস মিন প্রতিসরণ কোণটা 90 যাচ্ছে, এবং তার থেকে আপাতন কোণ বেড়ে গেলে দেখা যাচ্ছে লাইটটা ভেতরে ঢুকে যাচ্ছে, দ্যাটস মিন সেক্ষেত্রে কিন্তু আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে। আভ্যন্তরীণ কেন? কারণ এটা অ্যাকচুয়ালি মানে প্রতিসরণের থেকে প্রতিফলন হলো, সেই জন্য এটাকে আভ্যন্তরীণ বলা হয়, একদম ভেতরে ঘটনা হয়ে গেল। পূর্ণ কেন? প্রতিফলন যখন আমরা রিয়েল প্রতিফলন করি তখন কিন্তু সামান্য পরিমাণ প্রতিসরণ হয়, ওই সেটাকে আমরা নেগলেক্ট করি, অর্থাৎ সেখানে প্রতিফলনটা পূর্ণ হয় না। কিন্তু এখানে অ্যাকচুয়ালি প্রতিসরণই হচ্ছিল, প্রতিসরণ থেকে সম্পূর্ণটাই প্রতিফলন হলো, দ্যাটস মিন এখানে কোনো লাইটে কিন্তু এক্সট্রা কোনো কিছু হলো না,
অর্থাৎ এখানে কিন্তু প্রতিফলনটা পূর্ণ হলো, সেই জন্য বলা হয় আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এবার এখানে কয়েকটা জিনিস আরো শিখতে হবে, সেটা হলো নাম্বার 1 যে স্পেশাল কোণটার জন্য তোমার লাইটটা ভেতরে প্রবেশ করেনি, জাস্ট প্রবেশ করবো মানে একদম বিভেদ তল ঘেঁষে চলে যায় মানে 90 ডিগ্রি হয়, সেই স্পেশাল কোণটাকে বলা হয় সংকট কোণ। দ্যাটস মিন যখন প্রতিসরণ কোণটা, কি বললাম, প্রথমত যখন লাইট ঘন থেকে লঘুতে যায় এবং যখন প্রতিসরণ কোণটা 90 হয়, সেই সময় আপাতন কোণটাকে বলা হয় থিটা সি বা সংকট কোণ। সংকট কোণ কাকে বলে? যে আপাতন কোণের মানের জন্য প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হয় তাকে বলা হয় সংকট কোণ। এবং অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি যে সংকট কোণ যদি পেরিয়ে যায় আপাতন কোণ, মানে আপাতন কোণ যদি গ্রেটার দেন সংকট কোণ হয়, তাহলে কিন্তু লাইটটা প্রতিসরণ না হয়ে প্রতিফলন হয়ে যাবে, তখনই ঘটে যাবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। পূর্ণ প্রতিফলন। তাহলে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কখন হয়? যখন আপাতন কোণটা ঘন মাধ্যম টু লঘু মাধ্যম গ্রেটার দেন সংকট কোণ হয়। ওকে, আশা করি বোঝা গেল। আচ্ছা, যখন সংকট কোণের কন্ডিশনে থাকে তখন আইকে আমরা থিটা সি হিসেবে লিখতে পারি, এবং সেই সময় একটা জিনিস করা যেতে পারে, সেটা হলো লঘু মাধ্যমটা যদি এয়ার ধরি আর ঘন মাধ্যমটাকে যদি আমরা মিডিয়াম ধরি, তাহলে এটাকে 1 ধরলাম, এটাকে মিউ ধরলাম। ওকে, যদি মিউ আর 1 ধরি, তাহলে এখানে যদি সাইন আই বাই সাইন আইটা অ্যাপ্লাই করি, তাহলে মনে দেখো সাইন আই মানে সাইন আইটা কত? থিটা সি। সাইন আর কত? 90। ওকে, এবার কোথায় দেখলো? এই মাধ্যমে দেখলো, দ্যাট ইজ হবে কি 2 মিউ 1, কারণ 1 নম্বর মিডিয়াম, এটা 1 নম্বর মিডিয়াম, এটা 2 নম্বর মিডিয়াম, 1 নম্বর মিডিয়ামে গিয়ে দেখলো, দ্যাটস মিন সাইন আই বাই সাইন আরটা কি হবে? 2 মিউ 1, দ্যাট ইজ মিউ 1 বাই মিউ 2। এবার মিউ 2, এবার মিউ 1 কত? মিউ 1 ধরলাম 1, আর মিউ 2 কত? মিউ 2 ধরলাম মিউ, তাহলে সাইন আই বাই সাইন আই হলো 1 বাই মিউ। এবার এটা হলো সাইন থিটা সি, সাইন আই কত? 1, তো সাইন থিটা সি ইকুয়াল টু 1 বাই মিউ। এই রিলেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন, যে সংকট কোণ বেলা কন্ডিশনে সংকট কোণ যদি আমি কারো জানি, তাহলে তার মিউটা আমরা বের করতে পারবো, আবার মিউ যদি কারো জানি, তাহলে সেই মাধ্যমে সংকট কোণটা আমরা বের করতে পারবো। ওকে, এই কন্ডিশনটা কিন্তু অনেক কাজে লাগে। ওকে, শিখলে চলো নেক্সট আমরা যেটা শিখবো সেটা হলো এর কিছু এক্সাম্পল আছে। এক্সাম্পল একটা হলো মরুভূমিতে মরীচিকা, তারপরে শীত প্রধান দেশে মরীচিকা, দুটো মরীচিকা আছে, তার মধ্যে একটা মরীচিকা একটু বুঝিয়ে দিচ্ছি আর একটা মরীচিকা একটু দেখে নেবে, তারপরে নেক্সট এগাবো। ঠিক আছে, চলো মিটা দাও, এটা একটু নাও, চলো। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এবার আমরা উদাহরণ নেব। কিনলাম মরীচিকা, মরীচিকা ব্যাপারটা কেমন? খুব উষ্ণ যে জায়গাগুলো হয়, যেমন রাজস্থান, বালু প্রচন্ড গরম হয়, সেই জায়গাগুলোতে কি হয়, তোমার ভূপৃষ্ঠ এত গরম হয় যে ভূপৃষ্ঠের কাছে থাকাগুলো, মানে কাছে ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ুমণ্ডল, সেগুলো খুব গরম হয় এবং গরমে হালকা হয়, ফলে সেগুলো লঘু হয়। এবং যত ওপর দিকে যাওয়া যায় বায়ু তত অল্প মানে ঠান্ডা হয়, মানে তুলনামূলকভাবে একদম গ্রাউন্ড টাচ বায়ুর থেকে। অর্থাৎ আমি যদি এটা যদি গ্রাউন্ড হয়, এটা মনে করো গ্রাউন্ড, হ্যাঁ, সেই গ্রাউন্ডের সাপেক্ষে যদি কয়েকটা বায়ুমণ্ডল লেয়ার নিয়ে নিই, তাহলে লেয়ারগুলো হিসাবে এটা যদি লঘু হয় তাহলে এটা ঘন, আবার এটা যদি লঘু হয় তার রেসপেক্টে এটা ঘন, এরকম হয়। এবার সেখানে কি হয়, মনে করো একটা কোনো জায়গায় কোনো গাছ রয়েছে, এবারে কোনো গাছ রয়েছে। ওকে, এবং এখানে মনে করো একজন একটা বড় উটে করে আসছে, আবার উট দেখে তোমাদের লাভ নাই, উটে করে মনে করো একজন ব্যক্তি আসছে, তাহলে সে কি হবে, এই গাছটা থেকে যে লাইটটা যাবে নিচের দিকে, তো কি হবে, চারিদিকে যাচ্ছে, তার মধ্যে একটা লাইট যে অংশ যেটা নিচের দিকে যাবে, সেই লাইটটা যখন এখানে পড়বে, সেটা কিন্তু যেহেতু ওপরের ওপরটা ঘন নিচেরটা লঘু, সেই সাপেক্ষে কি হবে, লাইটটা অবিলম্ব থেকে দূরে সরে যাবে। ওকে, এরকম করতে করতে এখানে আরো অনেক বলে আছে, করতে করতে একটা সময় দেখা যায় যে লাইটটা সংকট কোণ পেরিয়ে যায়, আর যে সংকট কোণ পেরিয়ে যায় সে কি হয়, সেটা সেখান থেকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। আর যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে সেটা কি হয়, লাইটটা মানুষের যখন চোখে গিয়ে পড়ে, তখন কি হয়, এই লোকটা এখানে এই বরাবর সোজাতে এই সব জায়গাতে কি হয়, গাছটার
প্রতিবিম্ব দেখতে পাই, কিন্তু বাস্তবে কোনো প্রতিবিম্ব নাই, এইটাকেই ও দেখতে পেল প্রতিবিম্ব হিসাবে। এবং সে ভাবে যে যেহেতু প্রতিবিম্ব বালুর উপর তো তৈরি হয় না, কারণ এটা তো প্রতিফলন না, এটা প্রতিফলনটা হলো মানে প্রতিসরণের জন্যই হলো, মানে এই বায়ুমণ্ডলেই ওর প্রতিসরণটা হলো বলেই প্রতিবিম্বটা তৈরি হলো, প্রতিফলনের জন্য তো হয়নি। কিন্তু লোকটা তো সেটা বিশ্বাস করতে পারে না, কারণ সেটা প্রতিসরণ ব্যাপারটা জানে না। সে ভাবছে যে এখানে হয়তো জল আছে, জলের থেকে লাইটটা প্রতিফলিত হয়ে আমার চোখে এসছে বলে সে মনে করে যে এইসব জায়গাতে জল আছে, এবং সে দৌড়ে যায়, গিয়ে যখন কাছে পৌঁছায় তখন দেখে ওখানে কোনো জল নেই। এই জিনিসটা আমরা যখন কোনো দূরে যাই রোডে, মেন রোডে একদম ন্যাশনাল হাইওয়েতে, তখন বাসে থাকলে বাসের সামনে থেকে দূরে এই জল জল ব্যাপারটা দেখা যায়, কারণ আকাশের প্রতিবিম্বটা দেখা যায়। ঠিক আছে, একই কনসেপ্টের জন্য, কারণ ওপরটা ক্রমশ ঘন হয়, নিচের দিকটা লঘু হয়। ওকে, এই হলো অভ্যন্তরীণ প্রতিফলনের একটা এক্সাম্পল। ওকে, এবার আমরা একটা জিনিস খুব সুন্দর একটা জিনিস দেখতে পাবো, বলবো, সেটা হলো মাছের চোখ। হ্যাঁ, মাছের চোখ নদী হোক বা সমুদ্র হোক বা পুকুর হোক, সেই পুকুরে একদম হরাইজন্টাল ভাবে পুকুরের গায়ে, বডিতে একদম বডি বরাবর, অনুভূমিক বরাবর থাকা জিনিসপত্রগুলোকে মাছের চোখ একটা শঙ্কুর মধ্যে দেখতে পায়। মানে আমি কথা কি বলছি চাইছি একটু বুঝতে হবে এখনই। মনে করো এটা নদী বা পুকুর, ঠিক আছে, এতটা মনে করো নদী বা পুকুর, ওকে, আর এখানে আছে মাছের চোখ, এটা মাছের চোখ। ওকে, এবার মনে রাখবে, মনে করো এইখানে একটা গাছ আছে, ঠিক আছে, একটা মানুষ আছে, যা যা আছে। ওকে, সেই লাইট গুলো, সমস্ত লাইট এই জল ঘেঁষে যাচ্ছে। এই দিককার যে লাইট জিনিসগুলো আছে একদম এই গা ঘেঁষে জিনিসগুলো, মানে যেগুলো একদম গা ঘেঁষে আছে, যা যা জিনিস একদম মানে তোমার নদীটা ঘেঁষে আছে, নদীটার হরাইজন্টাল বরাবর আছে, সেখান থেকে লাইটগুলো সব এই নদী ঘেঁষে আসছে, এই পথে আসছে। এবার সেটা জানার আগে আমি আগে এটা জানি যে এইখান থেকে যদি মাছের থেকে যে লাইটগুলো বেরোচ্ছে, তার মধ্যে সব লাইট তো সব ঠিক আছে, এইভাবে বেরোচ্ছে, এইভাবে বেরোচ্ছে, এইভাবে বেরোচ্ছে, সব রকম ভাবে বেরোচ্ছে। তার মধ্যে স্পেশাল একটা লাইট তো আছেই, যেটা এই বিভেদ তলে আপতনের সময়, যেহেতু এটা জল মানে ঘন মাধ্যম আর এটা বায়ু মানে লঘু মাধ্যম, এখান থেকে যত অনেক লাইটটা পড়ুক না কেন, একটা স্পেশাল কোণ তো আছেই, এদিকে বলো বা এদিকে বলো, যে স্পেশাল কোণটা এই অবিলম্বের সাপেক্ষে এই আপাতন কোণটা যেটা আছে সেটা সংকট কোণ হয়ে যেতে পারে। কথাটা বুঝো, বিভিন্ন কোণে পড়ছে, এটা কোন হলে এটাও সেম স্টাইল হবে। হ্যাঁ, কম ঠাড়া লাগলো এইসব জায়গাতে, যে আমি বলছি স্পেশাল কোণ তো হবেই। এখান থেকে যে লাইটটা বেরোচ্ছে সেই লাইটটা বিভিন্ন এখানে পড়তে পারে, এখানে পড়তে পারে, এখানে পড়তে পারে, সব জায়গায় পড়ছে। তার মধ্যে এইখানে যেটা পড়লো এই পয়েন্টে, সেই পয়েন্টে পড়া লাইটটার অ্যাঙ্গেলটা প্রত্যেক এখানে পড়লে আলাদা, এখানে আপাতন করলে তো আলাদা হবে। তো সাপোজ এইখানে যখন লাইটটা পড়লো তখন দেখা গেল আপাতন কোণটা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে জলের সাপেক্ষে 1/μ সমান হয়ে যাচ্ছে, এবং সেটা সাইন ইনভার্স 1/μ, কারণ আমি জানি সাইন থিটা সি ইকুয়াল টু 1/μ, থিটা সি ইকুয়াল টু সাইন ইনভার্স 1/μ। এই ভ্যালুটা যদি পেয়ে যায় বিভিন্ন মানে মাধ্যমের ক্ষেত্রে এই ভ্যালুটা বিভিন্ন হয়। জলের ক্ষেত্রে লাইট বোধহয় 42 ডিগ্রি সি বা কত আছে আমার ঠিক মনে নেই। তো সাপোজ এখানে অ্যাঙ্গেলটা 42 ডিগ্রি সি হয়ে যাচ্ছে সাপোজ, তাহলে এখানে সেটা কি সংকট কোণ হয়ে যাচ্ছে। আর যেই সংকট কোণ হয়ে যায় অবিলম্ব থেকে কি হয়, সেটা ঘেঁষে বেরিয়ে যায়। তাহলে এই লাইটটাও ঘেঁষে বেরোবে, এই লাইটটাও ঘেঁষে বেরোবে। ওকে, এবার আমরা একটা জিনিস জানি বা না জেনে থাকলে জেনে নাও মন দিয়ে, লাইট রিভার্সিবল পথ ফলো করে। মানে যে পথে লাইটটা এলো তারপরে প্রতিসরণ হয়ে যে পথে গেল, যদি আমি উল্টো দিক থেকে লাইটটা আনি তাহলে যে পথে প্রথমে লাইটটা এসে সেই পথেও প্রতিষ্ঠিত হবে। মানে আমার কথাটা হলো, যদি এখান থেকে আলো বেরায় তাহলে এইভাবে গিয়ে যদি এভাবে প্রতিসরণ হয়, আর এখান থেকে যে লাইট আলোগুলো আসবে সেটা এইভাবে করবে, মানে এইভাবে এই পথে আসবে, মানে এখান থেকে আসা লাইটগুলো এই পথে আসবে। মানে আমি প্রথমে এটা দিয়ে সংকট কোণ বের করে আমি উল্টো কেসটা বুঝিয়ে দিচ্ছি। উল্টো কেস হলো তার মানে যেগুলো একদম দেয়াল ঘেঁষে আছে, মানে সরি নদীটা ঘেঁষে আছে, সেই সেখান থেকে লাইট যেগুলো আসছে সেগুলো এই পয়েন্ট থেকে কি হবে, সংকট কোণে একদম মাছের চোখে প্রবেশ করবে। এবার মাছের চোখে যদি এই লাইটটা এইভাবে প্রবেশ করেছে তাহলে মাছ কোথায় দেখবে জিনিসটাকে, এই সব জায়গায় দেখবে, গাছটাকে দেখবে, এখানে মানুষটাকে দেখবে, এই পথে এই গাছটাকে দেখবে। বুঝতে পারছো? কারণ যেভাবে ওর কাছে লাইটটা এসছে সেই পথে ও দেখবে। ও তো চোখ তো আর টেরা পথ ফলো করতে পারে না, যেভাবে ও দেখছে সেভাবে দেখে। অর্থাৎ এই সমুদ্র বা নদীটা কি 3D মানে 2D লেয়ার আছে বড়, মানে চারিদিকে হবে, এটা ওর পাশে হবে, ওর পাশে হবে, একটা পুরো শঙ্কু বরাবর এই অ্যাঙ্গেলের এই যে এই অ্যাঙ্গেল জুড়ে প্রত্যেক দিকে এটা যদি থিটা সি হয় তাহলে এটাও থিটা সি, ওকে, এটা থিটা সি হলে এটাও থিটা সি, অর্থাৎ 2 থিটা সি এই সলিড কোণের একটা শঙ্কু বরাবর
পুরো ও সব দিকে, এই বরাবর দেখো, এই বরাবর ফিল করো, সব দিকে থাকা সমুদ্র বা নদী ঘেঁষা জিনিসগুলোকে ও স্পষ্টভাবে দেখতে পাবে। ওকে, এটাকে বলা হয় মানে কি, এটা বলে মাছের শঙ্কু বা কি এটা বলা হয়, হ্যাঁ জলের মধ্যে দৃষ্টি, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা শঙ্কু, এই শঙ্কুটা। তো এক্ষেত্রে কিন্তু এই ফর্মুলা, এই জায়গাটাতে কিন্তু এই ইয়েটাও বের করা যায় যে কত ব্যাসার্ধের শঙ্কুতে ও দেখতে হবে। আমরা যদি থিটা সিটা জানি, যদি জল ইউজ করি তাহলে থিটা সি জানি জলের কত, তো এই থিটা সি থেকে এটা কিন্তু বের করা যায়। কেমন করে বের করা যায়, মনে করো যে মাছটা যে হাইট যেখানে রয়েছে, যেখান থেকে আমি দেখছি বা আমিও হতে পারি জলের মধ্যে ডুবে, আমার হাইটটা এই, সেটা তো আমার জানা থাকবে আমি কোথায় আছি বা মাছটা কোথায় আছে, অরিজিনাল করে কথা। ওকে, আরটা বের করতে হবে। আবার আমরা থিটা সি জানি, থিটা সি কি জানি যে সাইন থিটা সি ইকুয়াল টু 1/μ। এর মানে কি, সাইন থিটা সি ইকুয়াল টু 1/μ, মানে থিটা সি জানি, থিটা সি ইকুয়াল টু সাইন ইনভার্স 1/μ। এবার এখান থেকে আমি যদি tan বের করি, tan থিটা সি, তাহলে tan থিটা সি কি হবে, এই থিটা সি হবে লম্বটা ভূমি, দ্যাট ইজ r/h হয়ে গেল। তাহলে r ইকুয়াল টু কি, h tan থিটা সি। থিটা সি মান যদি আমরা বসিয়ে দিই, h জানি, তাহলে আমরা rটা বেরিয়ে যাবে। যদি আরেকটু স্পষ্ট করে লিখতে চাও তো এইভাবে লিখতে পারো, h tan থিটা সি মানে কি sin থিটা সি বাই cos থিটা সি। ওকে, আবার sin থিটা সি নিয়ে জানি, তাহলে cos থিটা সি কত, sin এর মান জানতে cos এর মান হলো 1 - 1/μ স্কয়ার, দ্যাট ইজ μ স্কয়ার লস করলে μ বেরিয়ে গেল, রুট আন্ডার μ স্কয়ার মাইনাস 1। এখানে বসিয়ে দিই, তাহলে r ইজ ইকুয়াল টু ফাইনাল হবে h ইনটু 1/μ ডিভাইডেড বাই রুট ওভার μ স্কয়ার মাইনাস 1 বাই μ। এই μ কেটে যাবে, দ্যাট ইজ h ইনটু 1 বাই রুট ওভার μ স্কয়ার মাইনাস 1, দ্যাটস মিন h বাই রুট ওভার μ স্কয়ার মাইনাস 1। এটাতে কিন্তু প্রচুর প্রবলেমসে করতে হবে। ওকে, আশা করি জায়গাটা বুঝতে পারলেন। ছিদ্রের ব্যাসার্ধটা বের করতে দেয় কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এরপরে নেক্সট এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কাজে লাগিয়ে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস করা হয়, এটা একটু কষ্ট করতে গেলে হট করে, তারপরে দেখাবো আমরা। ওকে, কেটে দিই। ওকে, চলো কেটলাম। সেটা হলো এখান থেকে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হলো আলোকবাহী তন্তু। আলোকবাহী তন্তুটা কি জিনিস, আলোকবাহী তন্তু বা অপটিক্যাল ফাইবার, যেটা এখন খুব ইউজ হচ্ছে ইন্টারনেটের ক্ষেত্রে, হ্যাথওয়ে যে ইন্টারনেটে ইউজ করা হচ্ছে সেখানে কিন্তু অপটিক্যাল ফাইবারটা ইউজ করা হচ্ছে। অপটিক্যাল ফাইবার হলো, আমরা জানি লাইট সবসময় স্ট্রেট পথে যায়, তেরা পথে যায় না, কিন্তু অপটিক্যাল ফাইবারটা কি, যে এমন একটা জিনিস, একটা ফোনের পাইপ, এটা ঠিক আছে, ভিতরে কি হয়, ভিতরে এমন একটা কোডিং করা থাকে, মানে কোডিং বলতে মানে লেয়ার দেওয়া থাকে, যে এটা ঘন হয়, ঘন হয়, ঘন একটা লেয়ার থাকে, এটা স্পেস থাকে। তো লাইটটা যখন প্রথম প্রবেশ করে যখন এখান থেকে এইখানে থেকে যখন বাইরের দিকে বেরায়, ঠিক আছে, এখান থেকে লাইটটা যখন যে কোনো ঘনমাত্রাতে যখন বেরায়, বেরিয়ে কি হয়, এই জায়গাটা না, এই জায়গাটা লঘু থাকে, এই ভেতরটা ঘন থাকে, এই ভেতর লেয়ারটা ঘন থাকে, বাইরে এইগুলো ক্ল্যাডিং করে থাকে, সেগুলো লঘু থাকে। অর্থাৎ লাইটটা যখন এখানে প্রবেশ করার সময় এমন করে লাইটটা প্রবেশ করানো হয় যেখানে সংকট কোণটা পেরিয়ে যায়। তো সংকট কোণ যেহেতু পেরিয়ে যাচ্ছে, অর্থাৎ এখান থেকে লাইটটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। অভ্যন্তরীণ পূর্ণ যখন প্রতিফলন হয় তখন এখানেও সেটা সংকট কোণ পেরিয়ে যায়, ফলে ক্লিয়ারিং এ না ঢোকে, এখানে আবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়, সেখানে এখানে আবার সেই সংকট কোণ পেরিয়ে গেলে এই মানে যে ঘন স্পেসটাতে কি হয়, এর কন্টিনিউয়াসলি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতে থাকে। অর্থাৎ লাইটটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতে তারটা যেমনই থাকতে গেল, টেরা হোক আর বেঁকা হোক, কিন্তু লাইটটা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাতে থাকে, ঠিক আছে। কিন্তু এমনি যদি ডাইরেক্ট পাইপ থাকতো, কোনো ফাঁকা মানে পাইপে টেরা থাকতো, তাহলে লাইটটা পাঠালে কিন্তু লাইটটা স্ট্রেট গিয়ে আটকে যেত, বাধা পেয়ে আর প্রবেশ করতো না। কিন্তু এখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা বারবার ঘটিয়ে আমরা কিন্তু লাইটটাকে এক জায়গা থেকে আরেক জায়গাতে পৌঁছাতে পারি। ওকে, এটা হলো তোমার অপটিক্যাল ফাইবার, ঠিক আছে। এটা খুব ইউজ হচ্ছে এখন আজকাল, একটু দেখে নেবে, ঠিক আছে। তো এই হলো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কিছু এক্সাম্পল, কিছু প্রবলেমস আছে, প্রবলেমস আমি আবার প্রবলেমসের ক্লাসে করাবো, দেখে নেবে। এবার আলোর প্রতিসরণের কিছু এক্সাম্পল আরো কয়েকটা আছে, যেমন মুখে বলে দিই, এটা হ্যাঁ পড়ানোর মতো শেষ হয়ে গেছে, এটা বলে দিই, পরের ক্লাসে আমরা প্রিজম পড়াবো। হ্যাঁ, এই ক্লাসে প্রিজম স্টার্ট করলাম না, তাহলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। তো খুব তাড়াতাড়ি প্রিজমের ক্লাসটা দিয়ে দেবো, টেনশন করো না। আলোর প্রতিসরণের একটা এক্সাম্পল হলো নক্ষত্রের ঝিকিমিকি করা, বলতে পারো। নক্ষত্র বলতে ঝিকিমিকি কেন মনে হয় না, নক্ষত্র নিভে যাচ্ছে, জ্বলছে, একটু ঝিকমিক করছে, সেটা অ্যাকচুয়ালি কিছুই না। অ্যাকচুয়ালি আমাদের যখন আমরা নক্ষত্র যেটা দেখতে পাই কিনা পৃথিবী থেকে, সেটা আমরা নক্ষত্র না, তারা না, আমরা তারাদের প্রতিবিম্ব দেখতে পাই,
ঠিক আছে, কারণ লাইটটা আমাদের চোখে আসা অবধি কতগুলো মাধ্যম ট্রাভেল করে আসছে, কোথাও মাধ্যম আছে, কোথাও মাধ্যম নেই, ঘন মাধ্যম, লঘু মাধ্যম, ভ্যারাইটি অফ মাধ্যম ট্রাভেল করে যখন আমার চোখে আসছে, ফাইনালি আমার চোখ স্ট্রেট ওই প্রতিবিম্বের পজিশনটা দেখতে পাচ্ছি। এবার বায়ুমণ্ডলে কি হয়, যে ঘনত্বগুলো সেগুলো ক্রমাগত পাল্টাচ্ছে, কখনো কোনো জায়গায় ঘনত্ব বেশি, কোনো জায়গায় কম, টেম্পারেচার অনুযায়ী পাল্টাচ্ছে কিন্তু। অর্থাৎ না আমরা যে প্রতিবিম্বটা প্রথমে দেখলাম, পরের মুহূর্তে দেখা গেল প্রতিবিম্বটা পাল্টে গেল। অরিজিনাল নক্ষত্র সেখানেই আছে যেখানে থাকার, কিন্তু প্রতিবিম্ব যেটা আমরা দেখতে পাই সেটা তো প্রতিবিম্ব, সেই প্রতিবিম্বটা বায়ু ঘনত্ব পাল্টানোর জন্য পাল্টে গেল। তার ফলে আমরা আবার প্রতিবিম্বটা অন্য পজিশনে দেখতে পেলাম, সেজন্য আমাদের মনে হয় নক্ষত্রটা ঝিকমিক করছে, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি নক্ষত্র কোনো ঝিকমিক করে না, একদম মানে সবসময় আলো হিসাবেই থাকে, এবং সেটা আমরা প্রতিবিম্বটা ঝিকমিক হিসাবে দেখতে পাই। ওকে, এই হলো আলোর প্রতিসরণের কিছু এক্সাম্পল, দেখে নেবে। প্রতিসরণ অনেকটা পরে দিলাম, খুব জায়গাগুলো খুব মানে বোঝার, মন দিয়ে বুঝবে। আর একটু স্পিডে পথ হচ্ছে কারণ চ্যাপ্টারটা শেষ হচ্ছে না, এত বড় চ্যাপ্টার, আস্তে ধীরে দেখবে। আর নেক্সট ক্লাসে আমরা প্রিজম পড়াবো, প্রিজম পড়িয়ে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, তারপরে আমরা লেন্স স্টার্ট করবো, ঠিক আছে। চলো আজকের মতো থ্যাংক ইউ, টাটা, বাই বাই। চ্যানেলটির নাম পাল্টেছি, চ্যানেলটা এখনো ফিজিক্স গ্রো। এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে দেখো, চ্যানেলের সমস্ত ক্লাস ফিজিক্সের পেয়ে যাবে, আর থিওরি ক্লাস, প্রবলেমসের ক্লাস, সব ধরনের ক্লাস পেয়ে যাবে। সেই জন্য সব ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিতে থাকো এবং সাবস্ক্রাইব করে রাখো। ওকে, চলো থ্যাংক ইউ, টাটা, বাই বাই।